যদি মন করে গুরু গুরু খালি, চলো সবাই মিলে যাই বকখালি। হ্যাঁ, বকখালি, তোমার আমার সবার প্রিয় বকখালি। আর এই বকখালির কথা মাথায় আসলেই সবার আগে মনে পড়ে যায় পশ্চিমবঙ্গের সাদাবালির বীচ। তার সাথে মনে পড়ে যায় অন্ধকারে সি বিচে বসে সি ফুড খাওয়ার মজার কথা। তবে আজ আমি এই ভিডিওতে বকখালি ভ্রমণের গতানুগতিক ভ্রমণ কাহিনী তুলে ধরবো না। আজ আমি তুলে ধরবো একটা নতুন জায়গা। যারা অনেকবার বকখালি গেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই জায়গাটায় তোমরা গেছিলে কিনা। এমন একটা নিরিবিলি জায়গা যেখানে প্রবেশ করলেই তোমার কানে চলে আসবে মন্ত্রোচ্চারণের শব্দ। তার সাথে তোমার আশেপাশের জঙ্গল তোমাকে নিঃশব্দে কিছু বলে যাবে, আর তোমাকে সঙ্গ দেবে সেখানকার বন্য প্রাণী। আমরা এখন এখানকার খুবই জাগ্রত বনবিবির মন্দির দেখতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা গেছে, এই যে সি বিচ ধরে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এককালে এই ওয়াচ টাওয়ারটা ওপেন ছিল, এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে। আর এই যে তারটা তোমরা দেখতে পাচ্ছ, এই তারটা ধরে, এই তারের পোস্ট ধরে তোমরা সোজা এগিয়ে যাবে। এগিয়ে গেলে বনবিবির মন্দির পেয়ে যাবে। চলো আমরা একবার দেখে নিই মন্দিরে যাওয়ার জন্য কতটা আমাদের হাঁটতে হচ্ছে। একটা উন্নত পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য প্রশাসনের তরফ থেকে প্রচুর স্টেপ নেওয়া হয়েছিল, কিন্তু কালক্রমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপর থেকে এখানকার অবস্থা একটু হলেও খারাপ। এখনো জোয়ারের জল ঢুকছে। এই বালিয়াড়ির উপরে সবুজ একটা ঘাসের আস্তরণ আমি দেখতে পাচ্ছি। এটা একটা আশ্চর্য ব্যাপার। আমরা 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে এই রাস্তাটা দিয়ে ঠিক চলে আসলাম। এই যে সি বিচটা ধরে আমরা সোজা চলে আসলাম। সোজা চলে আসলে এই রকম একটা তোমরা বালিয়াড়ি রাস্তা দেখতে পাবে। এই বালিয়াড়ি রাস্তা দিয়ে তোমরা ভিতরের দিকে যখন প্রবেশ করবে, তোমরা বনবিবির মন্দির দেখতে পাবে। আরেকবার বলে দিচ্ছি, এই যে তোমরা তারটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা তার ওই দিকে চলে গেছে। এই তার ধরে তোমরা হাঁটতে থাকলে তারের পিলার যেখানে শেষ হচ্ছে সেখানেই এই যে বালিয়াড়ি একটা পথ তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর একটা দৃশ্য। এই পথ দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই বনবিবি মন্দির তোমরা দেখতে পাবে। চলো আমরা মন্দিরের প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই। এইরকম বালির ঢিপি তোমাদের সামনে পড়বে। ঢিপি থেকে একদম নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলে তোমরা মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে যাবে। ঠিক আমি এই রাস্তাটা দিয়ে আসলাম, আর
আসার পরে এরকম বালির ঢিপি থেকে একটা নিচে রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে এগোতে থাকলে আমরা মন্দির প্রাঙ্গণের দিকে পৌঁছে যাব। চলো। মন্দিরের প্রথম ভিউটা তোমরা জাস্ট দেখো। এবার তুমি ভাবছো জঙ্গলের মধ্যে পুজো দিতে গেলে কি করে পুজোটা দেবে। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই পুজো সামগ্রীর একটা ছোট্ট দোকান আছে। যদি চাও এখান থেকে পুজো সামগ্রী কিনে তুমি অবশ্যই পুজো দিতে পারো। মন্দির প্রাঙ্গণ এতটাই নিস্তব্ধ যে তুমি ওখানে বসে ঘন্টার পর ঘন্টা নিজের সাথে কথা বলতে পারবে। বকখালি যখনই আসবে তোমরা এই বনবিবির মন্দির অবশ্যই একবার ঘুরে যেও। একটা শান্ত নিলিবিলি পরিবেশে এই মন্দিরটি অবস্থান করছে। চার সাইডে শুধু নিলিবিলি আর নীরবতাই তোমরা পাবে। এই যে বনবিবির মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের একটা ইতিহাস এখানকার পুরোহিতের কাছ থেকে আমরা জানতে পারলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একদম শেষে। তোমার নাম কি আগে বলো? আমার নাম সীতারাম সাধু বাবা। সীতারাম সাধু বাবা। সৌভাগ্যবশত মন্দির প্রাঙ্গণের ঘাটের পাশে বসে থাকা এই সাধু বাবার সাথে দেখা না হলে হয়তো আমার এই ট্রিপটি অসম্পূর্ণ হয়ে থাকতো। কোথা থেকে আসো? এখানে কয়েকটা দুটো গ্রাম পরে। আচ্ছা, প্রত্যেকদিনই আসো নাকি? না না, তাহলে রবিবার করে আসি। হ্যাঁ, রবিবার করে আসো। আমাদের একটু গান শোনাবো তাহলে? এই একটা শ্যামা সঙ্গীত শোনাবো বলে ভাবছি। হ্যাঁ, শোনাও তো। আমি আমার জনমে মা হব মা, তুই হবি আমার ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি আমার ছেলে। বুঝবি তখন ছেলের বেদনা, বুঝবি তখন ছেলের বেদনা, ভবের ভাবনা ছেলে মা। আমি আর
বকখালির এই নিলিবিলি বনের মধ্যে এই মন্দিরের ইতিহাস জানতে গিয়ে আমরা জানতে পারলাম কিছু নাবিক বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিল। তারা বাঘের চর নামক একটি চরে সাঁতরে আশ্রয় নেয়। তার পরের ঘটনা আমরা একটু শুনে নিই। এবার তারা 7-8 দিন ওখানে না খেয়ে না দিয়ে পড়ে থাকে। একটা পাথর ছিল, তারা তো জানে না, কাদা মাখা পাথর, ওই পাথর জড়িয়ে ওরা পড়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, বহুদিন 7-8 দিন কেটে যাওয়ার পরে সবাই ভেবেছে মোট ডরে গেছে সবাই, কিন্তু মা এদিকে মানে ওটা এতটাই নির্জন একটা জায়গা ছিল। হ্যাঁ, আর মা এদিকে বাড়িতে, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মা স্বপ্নাদেশ দেয় যে এই জঙ্গলের মধ্যে, এই বাঘের চরের মধ্যে এরকম আমার কিছু সন্তান লোক আছে, আছে। ওদেরকে উদ্ধার কর। তখন এই ফেদারগঞ্জ কোস্টাল ছিল না, নামখানা থানায় ছিল। আচ্ছা, নামখানা থানার অফিসারকেও মা স্বপ্নাদেশ দিয়েছে। হুম, এবার ওনারা সেই আঞ্জাত করে নেভি পুলিশ নিয়ে এসে ওরা বোট ভাড়া করে ওরা খুঁজে যায়। এবারে আচ্ছা। যখন যায় তখন সন্ধে হয়ে যায়, হুম, 5টা বেজে যায়। এবার জঙ্গলের ভিতর কে ঢুকবে, বাঘের জঙ্গল। ওরা এবারে লাইট সার্চিং ফার্চিং করে, কোনো সাড়া শব্দ নেই। হুম, জঙ্গলের ভিতরে তো অনেকটা চলে গেছে ওরা। এরপরে কি হলো, ওরা ওইখান থেকে দেখতে পেলো যে একজন কেউ মশাল জেলে আগুন জ্বালিয়ে ওদের নিশানা দেখাচ্ছে। হুম, তখন ওরা সন্দেহ করলো যে ওখানে যেহেতু আগুন জ্বলছে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আছে। ওরা নামলো, নেবে সেই আগুনের মানে মশালের ইয়ে ধরে ওরা গেল। হুম, যেতে এবারে খানিকটা গিয়ে যখন দেখে না, সেই লোকগুলো যেখানে সেখানে পড়ে আছে, কিন্তু যে মশাল জ্বালিয়ে নিয়ে গেছিল তার দেখা আর পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ওখানে যে মানুষটি পাথর জড়িয়ে পড়েছিল সেই পাথরটা তুলে নিয়ে এসে ওই 22 মাথা খেজুর গাছ একটা ছিল ওইখানে প্রতিষ্ঠা করে। আচ্ছা, কিন্তু ওখানে মন্দিরে আগুন ধরে যায় এবং মা স্বপ্নাদেশ দেয় যে আমি বকখালি জঙ্গলের ভিতরে থাকবো।